প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি তার প্রথম সফর। জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। এরপর কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন। এ সময় প্রধানমন্ত্রী আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। পরে শোলাকিয়া ঈদগাহ মাঠে উদ্বোধন করবেন বৃক্ষরোপণ কর্মসূচি। বিকেলে পুরনো কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে ঘিরে কিশোরগঞ্জের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, প্রধানমন্ত্রী ঠিক কখন নাগাদ সেখানে পৌঁছবেন? দায়িত্ব নেওয়ার পর এটিই তো তার প্রথম কিশোরগঞ্জ সফর। কি প্রত্যাশা করছেন এলাকাবাসী? সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর এটি কিশোরগঞ্জের প্রথম সফর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় 11:30টার দিকে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্ত করবেন এবং তারপরেই 12:30টার দিকে চলে যাবেন কটিয়াদি সরকারি যে হ্যাচারি রয়েছে সেই হ্যাচারিতে তিনি সেরা 14 জন উদ্যোক্তাদের মাঝে পুরস্কার দিবেন এবং ঐতিহাসিক শোলাকিয়া মাঠে তিনি বৃক্ষরোপণের কর্মসূচিতে যোগ দিবেন এবং তারপরেই বিকেল 4টায় এই কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিনদের মাঝে যে সম্মানী ভাতা দেওয়ার কথা সেটার উদ্বোধন কিন্তু এই কিশোরগঞ্জের স্টেডিয়ামে হবে। এই আগমন উপলক্ষে কিশোরগঞ্জবাসী সহ নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের সময়টা কাটছে এবং তারা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। তারা ধারণা করছে এই কিশোরগঞ্জের যে উন্নয়ন ব্যাহত ছিল সেই উন্নয়নের যাত্রা আবারও শুরু হবে। কিশোরগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই যাত্রার মধ্য দিয়ে এবং কিশোরগঞ্জবাসী অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশার বাণী এবং শোনার জন্য এখানে কিন্তু মানুষজন নেতাকর্মীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। রনি, আপনি আছেন সেখানে, থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। হয়তো পরবর্তী সংযোগে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। দর্শক, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী সালেক হোসেন রনি। আগামী সংসদ অধিবেশনে 10 বছরের জন্য জ্বালানির সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর কড়াইলে অসহায় দুস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকারের বিরুদ্ধে উস্কানি ও বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে জ্বালানি সংকট মেটানোর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হোসেন। রাজধানীর কড়াইল বস্তি, প্রায় 3 লক্ষ শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের বসবাস এই বস্তিতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা 17-র উল্লেখযোগ্য অংশ এই বস্তি। শনিবার কেবল দেশের প্রধানমন্ত্রী নন, বস্তির টিএনটি মাঠে আসেন একজন মায়ের সন্তান হিসেবে। প্রয়াত মা, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মোনাজাতে শামিল হন তিনি। বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিনে প্রায় 700 অসহায় দুস্থদের মাঝে তুলে দেন অর্থ সহায়তা। বক্তব্যে চলমান জ্বালানি সংকটে মানুষের কষ্টের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন সংকট সমাধানের। আগামী সংসদ অধিবেশনে 10 বছরের জন্য জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। বিরোধী দলের বিভ্রান্তিকর রাজনীতির কড়া সমালোচনা করে সরকার প্রধান আহ্বান জানান সমাবেশের মঞ্চে গলা উঁচিয়ে বক্তব্য না দিয়ে সমস্যা সমাধানে পরিকল্পনা দেওয়ার। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে
বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম। যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। হঠকারিতার রাজনীতি ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান হুঁশিয়ারি দেন, দেশের মানুষ ভাঙচুর বিশৃঙ্খলার রাজনীতি দেখতে চায় না, তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায়। মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন, আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে, সেটি জনগণের সামনে তুলে ধরেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। সারা দেশে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চালকেরা। এদিকে বাসাবাড়িতে রান্না খাওয়া চলছে বিকল্প উপায়ে। সাভারের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। আবাসিক শিল্প গ্রাহকদেরও দুশ্চিন্তা কাটছে না। আশুলিয়া থেকে এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক এলাকার গ্যাস সংকট কেমন দেখতে পাচ্ছেন, এ বিষয়ে ফিলিং স্টেশন ও সিএনজি চালিত গাড়ির চালকরা যারা আছেন তারা কি বলছেন? তিশা, আপনাকে জানিয়ে রাখি যে একদিকে যেমন বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং, অন্যদিকে কিন্তু গ্যাস সংকট, আর এই দুই সংকটে কিন্তু বিপর্যয় হয়ে পড়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার জনজীবন। আপনাকে আমি দেখাই যে ইতিমধ্যে আমি যে স্থানটিতে রয়েছে এটি আশুলিয়া বাইপেলে সম্ভার ফিলিং স্টেশন। ঠিক আধা ঘন্টা আগে এই ফিলিং স্টেশনটিতে কিন্তু বিদ্যুৎ লোডশেডিং হয়েছে এবং যার কারণে কিন্তু এখন এখানে যারা চালকরা রয়েছেন, যারা এখানে গ্যাস সংগ্রহ করতে এসেছেন, তারা কিন্তু গ্যাস না পেয়ে এখানে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করছেন। তাছাড়া এই গ্যাস সংকটটি কিন্তু শুধু আজকে নয়, এটি কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুদিন যাবৎ এখানকার যারা পরিবহন চালকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু দীর্ঘ 2-3 ঘন্টা সময় অতিক্রমের পরে কিন্তু তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন। কিন্তু তাদের যে চাহিদা যে একটি গাড়িতে 1500, 2000 বা 600 টাকার গ্যাস যেখানে তারা সংগ্রহ করে থাকতেন স্বাভাবিক সময়, সেখানে কিন্তু এখন 200, কেউ 300 টাকার গ্যাস সংগ্রহ করতে পারছেন, যার ফলে তারা দৈনন্দিন যেই তাদের যে চাহিদা অনুযায়ী চাহিদা মাফিক তাদের যেই গ্যাস যে সংগ্রহ করার যে প্রক্রিয়াটা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আর অন্যদিকে যদি আমি আপনাকে একটু শিল্প কারখানার কথা বলি, আমি বেশ কিছু কলকারখানার যারা মালিকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেহেতু দিনের শুরুতে তাদের কার্যক্রম শুরু হয়, সেক্ষেত্রে শুরুর ভাগটি কিন্তু গ্যাস সংকট থাকে এবং এই গ্যাস সংকটের কারণে কিন্তু বিভিন্ন কারখানার ড্রাই এবং ওয়াশ যে প্রসেসিং সেগুলো কিন্তু তাদের বন্ধ করে রাখতে হয়েছে। এবং অন্যদিকে যেহেতু আশুলিয়ার অধিকাংশ শ্রমিকের বসবাস এবং তারা কিন্তু যেটি অভিযোগ করছেন যে দীর্ঘ সময় গ্যাস না থাকার কারণে তাদের যেই আবাসিক ভবনে যেই গ্যাস রয়েছে সেটি কিন্তু তাদের বিপর্যয় ঘটছে। তিশা, ধন্যবাদ আপনাকে। আশুলিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। আগামী বছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলু। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য তিস্তার নিচু এলাকায় আরও একটি ব্যারেজ নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী। শনিবার লালমনিরহাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, সম্প্রতি দেশের 7 জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় উন্নয়ন ও মেরামত কাজ চলছে। এছাড়াও ত্রাণ মন্ত্রণালয়ে ছোট সড়ক মেরামত ও কৃষি মন্ত্রণালয় কৃষিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বীজ ও সার বিতরণ করছে। আপনারা জানেন যে এইখানে শুকনো মৌসুমে পানির সংকট হবে, সেটা টেকনিক্যাল টিমকে আমরা বলেছিলাম যে আপনারা শুকনো মৌসুমে পানি ধরে রাখার কি ব্যবস্থা হবে। ওনারা নতুন করে প্রস্তাব করেছেন যে ডাউনে আর একটা ব্যারেজ করতে হবে। আগামী 18 তারিখ বুয়েটে আমাদের একটি এই ব্যাপারে সেমিনার রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। ওনার কথা হচ্ছে যে আমি দ্রুত সময় কাজ করতে চাই।
তো এটা যেহেতু বিশাল প্রজেক্ট, এমন কোনো কাজ আমরা করব না যেটা মানুষের জনগণের অর্থ ব্যয় করে অকার্যকর হয়ে যায়। সুতরাং পরীক্ষা নিরীক্ষা করুক, একটু ধৈর্য ধরি, অনেক দিন আমরা ধৈর্য ধরেছি, ইনশাআল্লাহ সামনের বছরেই কাজ শুরু হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।